আমার স্বামী হঠাৎ করেই মারা গেছে, কিন্তু আমার চেয়েও বেশি কান্নাকাটি করতেছে আমার ছোট বোন। কারণটা জানলে আপলো। মিথিলা, তুই আমাকে সাহায্য করিস। তোর বোনটা তো বাসায় নেই, আমি ঠিক মতো রান্না খাওয়াটাও করতে পারছি না। আমি তো তখনও পর্যন্ত তাকে দুলা ভাইয়ের জায়গাতে রেখেছিলাম, বড় ভাইয়ের চাইতেও বেশি সম্মান করতাম। ভাবলাম ঠিকই তো, আপু অসুস্থ, কে করে সংসারের কাজকর্ম, আমি যদি হাতে হাতে একটু সাহায্য করে দেই তাহলে তো ভালোই হয়। আমি চোখটা নামিয়ে রাখলাম। ওই সময়টায় ফয়সাল সত্যিই বদলে যাওয়া শুরু করেছিল। অতিরিক্ত দেখাশোনা, অতিরিক্ত দুশ্চিন্তা, যেন কিছু লুকানোর চেষ্টা। তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। মিথিলা একটু থেমে আবারও বলা শুরু করলো, প্রথম দিন আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। ও খুব ক্লান্ত ছিল আর আমাকে বলতো তুই না থাকলে আমি একা হয়ে যেতাম। মিথিলা আবার একটু করে থামলো, তারপর ধীরে ধীরে বলল, কেউ যখন বলে তাকে দরকার, তখন মানুষ একটু বেশিক্ষণই তো থেকে যেতে চাইবে, তাই না? তাই সেদিন আমিও থেকে গিয়েছিলাম। আমি তখনও চুপ ছিলাম। মিথিলা বলল, তারপর একদিন বৃষ্টি হচ্ছিল। আমি ওই বাসা থেকে কোনোভাবেই বের হতে পারছিলাম না। ভাইয়া বলছিল আজকে তো বৃষ্টি হচ্ছে, বাইরে না গেলেই নয়, তুই আজকে থেকে জানা। আমি বললাম তা কি করে হয়, আপু বাসায় নেই, আমি একা একা কি করে থাকবো, এটা ঠিক হবে না। কিন্তু দরজা বন্ধ করার সময় মিথিলার গলাটা কেঁপে উঠলো। পেছন থেকে কেউ আমার হাতটা ধরে। তাকিয়ে দেখি ফয়সাল ভাই। আমার হাতটা সে অত্যন্ত শক্ত করে ধরে। আমি হাতটা ছাড়াতে গিয়েও কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম, নিজেকে বারবার বলছিলাম এটা ভুল, আমরা যা করছি সেটা ভুল। কিন্তু পরের দিন মিথিলা একটু হেসে ফেললো, সেই হাসিটা কুৎসিত। ফয়সাল ভাই বলল, তোর আপু আর কখনো মা হতে পারবে না রে। ঘরের বাতাসটা হঠাৎ করে যেন থেমে গেল। ভাই আমার দুইটা হাত ধরে বলল, মিথিলা আমি বাবা হতে চাই, আমার না বাবা হতে খুব ইচ্ছে করে রে। আর তখনই আমি বুঝে গেলাম এই গল্পে আমি অতিথি নই, আমি হচ্ছি বিকল্প। কথাগুলো শুনে আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছিল। আমি ধীরে ধীরে মিথিলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর কি মনে হয়েছিল যে তুই আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে আমাকে সাহায্য করছিস? মিথিলা মাথা নাড়ালো, হ্যাঁ আমি ভেবেছিলাম তোমার তো সবই আছে, আমি শুধুমাত্র ওকে একটা সন্তানই দিচ্ছি যেটার নাকি তোমারও অভাব। আমি তখন চুপচাপ উঠে দাঁড়ালাম, কাচের জানালাটার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে তখন সন্ধ্যা নামছিল। একটা কথাও বলিনি। আমি তখন শান্ত গলায় বললাম। মিথিলা চমকে উঠলো। আমি অনেক আগে থেকেই ওকে সন্দেহ করতাম, কিন্তু নিশ্চিত ছিলাম না। মিথিলার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জানিস মিথিলা, আমি মেডিকেলের রিপোর্ট চেঞ্জ করেছিলাম যে আমি সন্তান ধারণে অক্ষম ছিলাম, কিন্তু আসলে তা নয়, আমি সন্তান ধারণে সক্ষমই ছিলাম। মিথিলার মুখ ঠোঁট কাঁপছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে ফয়সাল কি করে আর তুইও কি করিস। আমার কথা শুনে পুরো ঘরটায় একদম নিস্তব্ধতা নেমে আসলো। আমি ঘুরে আস্তে করে মিথিলার দিকে তাকালাম। আমি বললাম, রায়ান ফয়সালের ছেলে, এটা তো কাগজে কলমেই লেখা। মিথিলার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কিন্তু ডিএনএ রিপোর্টে তো নাই। মিথিলা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। শোন মিথিলা, কিছু বিশ্বাস ধীরে ধীরে ভাঙে না, বরং বিশ্বাসে ফাটল ধরে, চির ধরে। যাই হোক, রায়ান যে ওরই সন্তান তার কোনো রিপোর্ট আছে তোর কাছে? আমি রায়ানের ডিএনএ টেস্ট করতে একটা ভালো নামি দামি উকিলের সাহায্য নিয়েছি, মিথিলা আর মা বাবা কাউকেই না জানিয়ে। উকিল সাহেব তো অনেকক্ষণ ধরে এসে বসে আছেন। এবার আমি তাকে রিপোর্টটা দেখাতে বললাম। ডিএনএ রিপোর্টটা যখন টেবিলের উপরে রাখা হলো, ঘরের বাতাসটাই বদলে গেল। আর এদিকে বাবা চশমাটা খুলে হাতে নিলেন। বাবার এই অভ্যাসটার ব্যাপারে আমি অনেক আগে থেকেই জানি। কঠিন কিছু পড়ার আগে বাবা এরকমই করে, যেন চোখ নয় মন দিয়ে পড়বেন। মা দরজার কাছে দাঁড়িয়েছিলেন। বুঝাই যাচ্ছে মা প্রচন্ড চিন্তায় আছেন। উকিল সাহেব রিপোর্টটা পড়তে শুরু করলেন। প্রথম লাইনের পরেই বাবার কপালে ভাঁজ পড়ল। দ্বিতীয় লাইনে এসে তিনি কাগজটা একটু দূরে সরালেন, যেন ঠিক মতো দেখতে পারছেন না। মা আস্তে করে বসে পড়লেন। কেউ তাকে বসতে বলেননি, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। লাইনটা শোনার পরে বাবার হাত দুটো কেঁপে উঠল। আমি দেখেছি বাবা জীবনে অনেক ধাক্কা সামলেছেন, ব্যবসায় লস, ফয়সালের মৃত্যু, সবকিছুতেই তাকে ভাঙতে দেখেছি। কিন্তু আজকে কেন জানি তিনি হঠাৎ করেই বয়স্ক হয়ে গেলেন। মা তখন চোখ বন্ধ করে ফেললেন, কাঁদলেনও না, চিৎকারও করলেন না, শুধু নিঃশ্বাসটা কেমন যেন আটকে রাখলেন, যেমন করে মানুষ খারাপ খবর শোনার সময় নিজেকে বাঁচাতে চায়। রিপোর্ট অনুযায়ী রায়ান যে ফয়সাল সাহেবের সন্তান এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিথিলা চিৎকার করে বলে উঠল, এটা অসম্ভব। ওর গলায় কোনো দুঃখ ছিল না, ছিল শুধু আতঙ্ক, যেমন করে মানুষ শব্দ করে ডুবে যাওয়ার আগে বাতাস খোঁজে। আর আমিও কিছু বললাম না। তবে তিনি থেমে বললেন, আরেকটা তথ্য আছে। মিথিলা নিঃশ্বাস নিতে ভুলে গেল। রায়ানের ডিএনএ টেস্টের রেজাল্ট আরেকজনের সাথে মিলে গেছে, নাম ইমরান চৌধুরী। ঘরটা হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেল। ইমরান হচ্ছে ফয়সালের বন্ধু। উকিল সাহেব যখন ইমরানের নামটা বললেন, মা তখন চোখটা খুললেন। একবার বাবার দিকে তাকালেন আর আরেকবার আমার দিকে। ওই তাকানোতে কোনো প্রশ্ন ছিল না, ওটা ছিল ভাঙা বিশ্বাসের দৃষ্টি। এটা কি সত্য? মা খুব আস্তে করেই কথাটা বললেন। বাবা কোনো উত্তর দিলেন না। তিনি শুধু টেবিলের দিকেই তাকিয়ে রইলেন, যেন ওই কাঠের টুকরোটাই সবচেয়ে নিরাপদ জায়গা এই মুহূর্তে। কিছু সময় পর তিনি গলাটা খাকানি দিলেন, ও ইমরান, ও তো আমাদের ঘরে আসতো, রায়ানকে কোলে নিত। কথাটা শেষ করতে পারলেন না। মা তখন মুখটা ফিরিয়ে নিলেন। আমি তো ওকে চা খাওয়াতাম নিজের হাতে। এই কথাটার ভেতরে কোনো অভিযোগ ছিল না, ছিল লজ্জা আর নিজের উপরে রাগ। ঘরে তখন আর কেউ কথা বলছিল না, শুধু দেওয়ালের ঘড়িটা টিকটিক করছিল প্রতি
সেকেন্ডে। প্রত্যেকটা মুহূর্তেই যেন শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। বাবা হঠাৎ উঠে দাঁড়ালেন, জানালার কাছে গেলেন, গিয়ে বাইরের দিকে তাকালেন, কিন্তু আমি তো জানি তিনি কিছুই দেখছিলেন না। একটা সন্তান এত বড় মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে আমি ভাবিনি। মা তখন বললেন, আমরা কোথায় ভুল করলাম? এই প্রশ্নটার কোনো উত্তরই ছিল না। রিপোর্টটা টেবিলের উপরে রাখা ছিল। মিথিলা চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলল, এই রিপোর্ট মিথ্যে, আমি মানি না, পুরোটাই সাজানো। মা চমকে উঠে বলল, কি বলছিস মিথিলা? আমার দিকে আঙুল তুলল। সে বলে উঠল, আপু সব প্ল্যান করছে, 5 কোটি টাকার বীমাটা সে আমার ছেলেকে দিতে চায় না, তাই এ নাটক সাজিয়েছে। ডিএনএ রিপোর্ট, আইনজীবী, সবকিছু। ঘরটার আবহাওয়া হঠাৎ করেই গরম হয়ে গেল। আমি কিছুই বললাম না। আপু তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝবো না? তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো? সে একটা বিদঘুটে হাসি হাসলো। আমার ছেলেটার ভবিষ্যৎ কেড়ে নিতে চাইছো? বাবার টেবিলে হাত চাপড়ালেন। চুপ, এই বাড়িতে দাঁড়িয়ে এভাবে কথা বলবি না। মিথিলা একদম সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, যেন অসহায় অবলা নারী। আগের মতো কান্না করে অভিনয় করা শুরু করে দিল। বাবা আমি শুধু আমার সন্তানের জন্যই লড়ছি। মাও নরম হয়ে বললেন, মিথিলা শান্ত হ, এভাবে কাঁদিস না। আমি তখন মুচকি এসে বললাম, মা তুমি কি কিছুই বুঝতে পারছো না ও যে নাটক করছে? মিথিলা হঠাৎ করেই আমার পায়ে বসে পড়লো। আপু দয়া করো, এই বলে সে কাঁদতে লাগলো। রায়ান তো তোমারই ছেলে। মা আমার দিকে তাকালেন। এই তাকানোটা আগের মতো নয়, তাকানোটা ছিল দ্বিধা মিশ্রিত। আর মিথিলাও সেটা বুঝে গেল। আপু তো বরাবরই আমাকে পছন্দ করতো না, ও সবসময় চাইতো আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। বাবা এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালেন। মিথিলা তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, আমি এই রিপোর্ট নিজের হাতে যাচাই করেছি। মিথিলা চোখ মুছলো, তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে তাহলে আমিও আইনের পথেই যাব। মা আতকে উঠে বললেন, কি মানে? মিথিলা উঠে দাঁড়িয়ে বলল, মানে আমি আপুর বিরুদ্ধে মামলা করব, ফ্রড, মানহানি আর মিথ্যে মামলার অভিযোগে। সে আমার দিকে তাকালো। দেখি কোর্টে গিয়ে এই নাটক কত দূর চলে। ঘরে পিন পিন নীরবতা, যেন হরর মুভিকেও হার মানাচ্ছে। মা কাপা কাপা কণ্ঠে বলে উঠলেন, তুই এসব কি বলছিস মিথিলা? মিথিলা আবারও কাঁদলো। এবারের কান্নাটা তার নরম মায়া কান্না। আমি আবল তাবল বকছি না মা, আমি বাঁচতে চাই, আমার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। আমার মা মিথিলার সাজানো ফাঁদে পা দিয়ে আবারও আমার বিপক্ষে চলে গেল। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। বাকি অংশ আপলোড হলে আমি নিজেই লিংক কমেন্টে দিয়ে দিব। গল্পটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।